পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি শান্ত সবুজে ঘেরা ধর্মীয় নগরী হল শ্রীধাম মায়াপুর। সারা বিশ্বের কোটি কোটি ভক্তের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র, কারণ বৈষ্ণব ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এখানে 1486 সালে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি প্রেম, ভক্তি এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানবজাতিকে এক নতুন পথ দেখিয়েছিলেন। এই পবিত্র ভূমিতেই প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামূর্ত সংঘ বা ইসকন এর বিশ্ব সদর দপ্তর। 1966 সালে শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠন প্রতিষ্ঠা করেন এবং তার স্বপ্ন ছিল বিশ্বের প্রতিটি মানুষ যেন কৃষ্ণ ভাবনার সাথে পরিচিত হতে পারে। সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে, আর তার অন্যতম কেন্দ্রবিন্দু হলো এই মায়াপুর। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ স্বপ্নিল অ্যান্ড মোরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেখা যাক বারাসাত থেকে নিজের গাড়িতে মায়াপুর পৌঁছাতে কত সময় লাগে, রাস্তার অবস্থা কেমন, কোথায় টোল দিতে হবে এবং পুরো যাত্রায় আমাদের কি কি অভিজ্ঞতা হয়েছে। আর আপনাদের দেখাবো গীতা ভবন গেস্ট হাউসের সম্পূর্ণ রুম ট্যুর, এখানকার থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা, কিভাবে অনলাইনে বা ফোনের মাধ্যমে গীতা ভবনের রুম বুক করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তবে শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী। আজ 26শে জুলাই, রবিবার, সকাল 6:30 আমরা বারাসাত থেকে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। বারাসাত ছাড়িয়ে কিছু দূর এগোতেই বুঝতে পারলাম রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। প্রায় 15 কিলোমিটার রাস্তা বেশ খানাখন্দে ভরা। বর্তমানে এই অংশে 4 লেনের রাস্তার কাজ চলছে। তার সঙ্গে বর্ষাকালের বৃষ্টির কারণে অনেক জায়গায় জল জমে গিয়েছিল এবং রাস্তা আরও খারাপ হয়ে গেছিল। তাই এই অংশে গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকাই ভালো। গুগল ম্যাপ অনুযায়ী বারাসাত থেকে মায়াপুরের দূরত্ব প্রায় 105 কিলোমিটার। ম্যাপে যাত্রার সম্ভাব্য সময় দেখাচ্ছিল প্রায় 2.5 ঘন্টা। তবে বাস্তবে রাস্তার অবস্থা এবং বর্ষাকালের কারণে আমাদের সময় কিন্তু একটু বেশিই লেগেছিল। তবে বড় জাগুলির কাছে পৌঁছানোর আগে রাস্তার চেহারা পুরো বদলে গেল। সেখান থেকে শুরু করে মায়াপুর পর্যন্ত রাস্তা বেশ প্রশস্ত, মসৃণ এবং আরামদায়ক। 4 লেনের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে একাধিক নতুন ফ্লাইওভার রয়েছে, ফলে যানজট খুব একটা চোখে পড়েনি এবং ড্রাইভিংয়ের অভিজ্ঞতাও ছিল বেশ স্বস্তিদায়ক। আমাদের পুরো যাত্রাপথ ছিল NH-12, যা আগে NH-34 নামে পরিচিত ছিল। এই রাস্তাটি উত্তরবঙ্গগামী অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। বড় জাগুলিয়া পেরিয়ে কল্যাণী বাইপাস ধরে এগোলেই সামনে পড়বে আয়েশপুর টোল প্লাজা। আমাদের ছোট গাড়ির জন্য একমুখী টোল দিতে হয়েছিল 115 টাকা। টোল প্লাজা পার করে আবার শুরু হলো আমাদের মায়াপুরের পথে সুন্দর ড্রাইভ। সামনে অপেক্ষা করছে আরো মনোরম রাস্তা, সবুজ প্রকৃতি এবং নতুন নতুন অভিজ্ঞতা। কিছুক্ষণ পর রানাঘাটে প্রবেশ করার আগেই রাস্তার বাঁদিকে দেখতে পেলাম একটি জিও পেট্রোল পাম্প। যেহেতু সামনে আমাদের আরো ঘোরাঘুরি ছিল, তাই এখানেই গাড়িতে 1200 টাকার পেট্রোল ভরে নিলাম। এই পেট্রোল পাম্পের মধ্যেই রয়েছে ওয়াইল্ড বিন ক্যাফে। ঠিক সেই সময় এখানে একটি আকর্ষণীয় অফার চলছিল। 1000 বা তার বেশি মূল্যের পেট্রোল ভরলে ওয়াইল্ড বিন ক্যাফেতে 100 টাকার কোনো খাবার বা পানীয় কিনলে দিতে হচ্ছিল মাত্র 25 টাকা। অবশ্যই আমরা এই অফারের সুবিধা নিয়েছিলাম। এই পেট্রোল পাম্পে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। তাই একটু ফ্রেশ হয়ে কয়েক মিনিট বিশ্রাম নিয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। রানাঘাট, শান্তিপুর বাইপাস এবং কৃষ্ণনগর বাইপাস পেরিয়ে আমরা এগিয়ে চললাম মায়াপুরের দিকে। রাস্তা বেশ ভালো। এরপর পৌঁছে গেলাম চৌগাছা মোড়ে। এখান থেকে মায়াপুর যাওয়ার জন্য বাঁদিকের রাস্তা ধরতে হবে। এই রাস্তার নাম মায়াপুর রোড। বাঁদিকে মোড় নেওয়ার পর কিছু দূর এগোলেই একটি রেলগেট পড়বে।
রেলগেট পার করেই যেন পুরো পরিবেশটাই বদলে গেল। শহরের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর শুরু হলো প্রকৃতির এক অপূর্ব রূপ। দুপাশে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে চলে গেছে মসৃণ রাস্তা। বর্ষার সময় চারপাশের সবুজ প্রকৃতি যেন আরো জীবন্ত হয়ে উঠেছিল। গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছিল এই পথ যেন আর শেষ না হয়। চারিদিকে শান্ত পরিবেশ, নির্মল বাতাস আর প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য সব মিলিয়ে এই শেষ কয়েক কিলোমিটারের রাস্তা ছিল পুরো যাত্রার অন্যতম সেরা অংশ। আর ঠিক তখনই দূরে চোখে পড়তে শুরু করলো মায়াপুর ইস্কন মন্দিরের বিশাল গম্বুজ চূড়া। সেই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গেই মনে হলো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। এরপর আমরা মায়াপুর ইস্কনে 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। গেটে ঢোকার মুখেই গাড়ির পার্কিং চার্জ দিতে হয়। ওনারা একটা স্লিপ দেবে যেখানে টাইম এবং ডেট লেখা থাকবে। যেদিন আপনি ফেরত আসবেন সেদিন সেই স্লিপটা আবার গেটে দেখাতে হবে। বর্তমানে পার্কিং চার্জ ছিল 24 ঘন্টার জন্য ছোট 4 চাকা গাড়ির 150 টাকা, বাস 300 টাকা, 3 চাকার অটো 60 টাকা এবং বাইক 30 টাকা। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনি যে সময় পার্কিংয়ে প্রবেশ করবেন ঠিক সেই সময় থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত এই পার্কিং চার্জ কার্যকর থাকবে। আমি কৌতূহলবশত পার্কিং কর্মীদের জিজ্ঞেস করেছিলাম, যদি 24 ঘন্টার পরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বেশি হয়ে যায় তাহলে কি অতিরিক্ত চার্জ দিতে হবে? ওনারা জানালেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অতিরিক্ত সময় হলে সাধারণত কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হয় না, তবে নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তাই যাওয়ার সময় একবার নিশ্চিত করে নেবেন। এরপর আমরা সরাসরি রওনা দিলাম গীতা ভবনের উদ্দেশ্যে। দেখতে দেখতে পৌঁছেও গেলাম। তখন ঘড়িতে সময় প্রায় সকাল 9:30। তবে আপনারা চাইলে গীতা ভবনের কাছাকাছি রাস্তার পাশে নির্ধারিত পার্কিং এলাকাতেও গাড়ি রাখতে পারেন, সেখানেও সাধারণত কোনো সমস্যা হয় না। গীতা ভবনের চেকিংয়ের সময় সকাল 10টা এবং চেক আউট সময় সকাল 8টা। খাওয়া দাওয়ারও ব্যবস্থাও এখানে খুবই ভালো। দুপুরের প্রসাদ এবং রাতের প্রসাদ 2 বেলারই ব্যবস্থা রয়েছে, তবে খাবারের জন্য আগে থেকেই কুপন সংগ্রহ করতে হয়। প্রথমে গীতা ভবনের সামনে আমাদের লাগেজগুলো নামিয়ে রাখলাম। এরপর গাড়ি নিয়ে পার্কিং করার জন্য চলে গেলাম গদা ভবনের সামনে। এমনিতে মায়াপুরের ভেতরের রাস্তার দুপাশে বেশ কয়েকটি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তবে আমি ব্যক্তিগতভাবে গদা ভবনের সামনের পার্কিং ব্যবহার করেছি। গীতা ভবনের রিসেপশন এলাকাটি আমার বেশ ভালো লেগেছে। জায়গাটি বেশ বড়, পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো। সামনে অতিথিদের বসার জন্য পর্যাপ্ত সোফার ব্যবস্থা রয়েছে। ভবনটিতে লিফটের সুবিধাও রয়েছে, তাই বয়স্ক মানুষ, ছোট বাচ্চা কিংবা বেশি লাগেজ নিয়ে এলেও উপরে উঠতে কোনো সমস্যা হবে না। এখানে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড রিসেপশনেই লেখা থাকে, তাই আলাদা করে জিজ্ঞেস করারও প্রয়োজন হয় না। গীতা ভবনে থাকার সময় কিছু নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা মেনে চলতে হয়। আপনারা চাইলে ভিডিওটি পজ করে সেগুলো পড়ে নিতে পারেন। উল্লেখ্য, এই নিয়মগুলোর বেশিরভাগই মায়াপুর ইস্কনের অন্যান্য অতিথিশালার ক্ষেত্রেও প্রযোজ্য। যদিও গীতা ভবনের অফিসিয়াল চেক ইনের সময় সকাল 10টা, তবুও রুম প্রস্তুত থাকায় আমাদের একটু আগেই চেক ইন করার সুযোগ করে দিয়েছিলেন। এজন্য গীতা ভবনের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। আমাদের দেয়া হলো ফার্স্ট ফ্লোরে 708 নম্বর রুম। লিফটে করে আমরা পৌঁছে গেলাম রুমের সামনে। রুমের সামনে পৌঁছেই প্রথমে যে বিষয়টি আপনাদের নজরে পড়বে সেটি হলো দরজার বাইরে নেটের ব্যবস্থা, যাতে কোনোভাবেই মশা বা পোকামাকড় রুমের ভেতরে প্রবেশ না করতে পারে। গীতা ভবনের প্রায় প্রতিটি রুমের সামনেই এই ধরনের ব্যবস্থা রয়েছে। রুমের ভেতরে প্রবেশ করেই দরজার পাশে একটি সুইচ বোর্ড দেখতে পেলাম। সেখানে আগে থেকে একটি অল আউট মেশিন লাগানো ছিল। দরজার পেছনে কাপড় জামা ঝুলিয়ে রাখার সুবিধাও রয়েছে। রুমে ঢুকেই দেখলাম 2টি বড় পরিষ্কার পরিচ্ছন্ন বেড রাখা রয়েছে। রুমের মধ্যে একটি কাঠের টেবিল, একটি চেয়ার এবং একটি বড় জলের জার রাখা ছিল। টেবিলের ঠিক উপরে সুন্দরভাবে বাঁধানো শ্রীকৃষ্ণের একটি ছবি রাখা রয়েছে, যা রুমের আধ্যাত্মিক পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে।
অন্যদিকে এসির নিচের দেয়ালে প্রভুপাদের একটি সুন্দর ফটো ফ্রেম লাগানো ছিল। পুরো রুমের সাজসজ্জায় ইসকনের আধ্যাত্মিক ছোঁয়া স্পষ্টভাবে অনুভব করা যায়। এই রুমে মোট 3টি জানলা রয়েছে। প্রতিটি জানালায় মশারি নেট এবং পর্দার ব্যবস্থা করা আছে। রুমে একটি বড় সাইজের আলমারি রয়েছে। আলমারির ভিতরে 4টি পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট সুন্দরভাবে গুছিয়ে রাখা ছিল। তার নিচে 2টি সাদা টাওয়ালও রাখা ছিল। আলমারিটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবহার উপযুক্ত। আলমারির সাথে একটি বড় আয়না লাগানো রয়েছে। পাশাপাশি আলমারির ভেতরে 3টি তাক, নিচে ড্রয়ার, সেখানে সহজেই কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখা যায়। এই রুমের সঙ্গে একটি ছোট অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। ব্যালকনির দরজাতেও মশারির নেট লাগানো আছে। এখানে ভিজে জামাকাপড় শুকানোর ব্যবস্থা করা রয়েছে। ব্যালকনিতে দাঁড়িয়ে বা বসে সামনে তাকালেই দেখা যায় গীতা ভবনের সুন্দর বাগান। বিকেলের দিকে এখানে বসে সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। চারপাশে শান্ত পরিবেশ এবং মনোরম বাতাস মুহূর্তে মনকে প্রশান্ত করে দেয়। তবে আমার কাছে এই রুমের সবথেকে বড় আকর্ষণ ছিল অন্য একটি বিষয়। রুমের একটি জানলা খুললেই দূরে মায়াপুর ইস্কন মন্দিরের চূড়া স্পষ্টভাবে দেখা যায়। প্রথম দর্শনেই বলতে পারি, পরিবার নিয়ে 1 বা 2 দিনের জন্য থাকার ক্ষেত্রে এই রুমটি আরাম, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লোকেশনের দিক থেকে যথেষ্ট ভালো একটি বিকল্প। বড় বেড দুটির নিচে যে অতিরিক্ত সিঙ্গেল বেড রাখা হয়েছে সেগুলো বার করা আবার ভেতরে ঢোকানো খুবই সহজ। প্রতিটি বেডের নিচে চাকা লাগানো রয়েছে এবং একটি মজবুত কাঠের ফ্রেমের ওপর তৈরি করা রয়েছে। তাই কোনো রকম বাড়তি পরিশ্রম ছাড়াই সহজেই টেনে বের করে নেওয়া যায় এবং ব্যবহার শেষে আবার আগের জায়গায় ঢুকিয়ে রাখা যায়। এবার চলুন দেখে নেওয়া যাক রুমের সঙ্গে থাকা অ্যাটাচ বাথরুমটি। প্রথমেই যেটা চোখে পড়ে তা হলো বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা। সত্যিই বাথরুমটি খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এখানে জানালায় মশারির নেট লাগানো ছিল, ফলে বাইরে থেকে মশা বা পোকামাকড় ঢোকার সম্ভাবনা অনেকটাই কম। বাথরুমে কাপড় ঝুলিয়ে রাখার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এছাড়াও একটি বড় সাইজের বেসিন, তার উপর আয়না এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন কমোড, 2টি মগ, একটি বালতি এবং একটি প্লাস্টিকের টুল রাখা ছিল। গরম জলের জন্য গিজারের সুবিধা রয়েছে। আমরা নিজে চালিয়ে দেখেছি এবং খুব ভালোভাবেই গরম জল পাওয়া যাচ্ছিল। রুমে ঢোকার পর আরও একটি ছোট্ট কিন্তু ভালো বিষয় চোখে পড়ল। টেবিলের ওপর একটি মর্নিং কিট রাখা ছিল। কিটটি খুলে দেখলাম ভেতরে রয়েছে 4টি কাঠের টুথব্রাশ, 2টি চিরুনি, একটি টুথপেস্ট এবং একটি ছোট সাবান, তেলের পাউচ এবং শ্যাম্পুর পাউচ। অর্থাৎ দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসই আগে থেকে দেওয়া রয়েছে। ছোট ছোট এই বিষয়গুলো অতিথিদের থাকার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তোলে। রুম ট্যুর শেষ করে এবার আমরা চলেছি গীতা ভবন ঘুরে দেখার জন্য। মাঝখানে এই খোলা জায়গাটি খুবই সুন্দর, শান্ত এবং পরিচ্ছন্ন। গীতা ভবনের বিভিন্ন বাজেটের রুমও পাওয়া যায়। রুমের ভাড়া শুরু হয় প্রায় 700 থেকে। কম বাজেটের রুমগুলিতে সাধারণত অ্যাটাচ বাথরুম থাকে না, সেক্ষেত্রে প্রতিটি ফ্লোরে থাকে কমন বাথরুমের ব্যবস্থা। আমার এই এসি রুমটি 2500 টাকায় বুক করেছিলাম। রুমটি আকারে যথেষ্ট বড়, খোলামেলা এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এসির পাশাপাশি 2টি সিলিং ফ্যানও রয়েছে। প্রতিটি ফ্লোরে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা কমন বাথরুম এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এগুলো আমার প্রত্যাশার থেকেও ভালো লেগেছে। এরপর পরপর একাধিক স্নান করার জায়গা রয়েছে এবং ঠিক বিপরীত দিকে আলাদা শৌচাগারের ব্যবস্থা করা রয়েছে। পাশাপাশি রয়েছে বেসিন, আয়না এবং গিজারের সুবিধা, ফলে গরম জলেরও কোনো সমস্যা হয় না। ভবনের কর্মীরা নিয়মিত এসে বাথরুম এবং পুরো ফ্লোর পরিষ্কার করেছেন, তাই সারাদিনই জায়গাগুলো পরিষ্কার ও ব্যবহারযোগ্য থাকে। প্রতিটি ফ্লোরে অ্যাকোয়াগার্ডের মাধ্যমে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে, তাই আলাদা করে পানীয় জল কেনার প্রয়োজন পড়ে না। প্রতিটি রুমে একটি করে ডাস্টবিন দেওয়া রয়েছে। এছাড়া প্রতিটি ফ্লোরের বিভিন্ন জায়গায় বড় বড় ডাস্টবিন রাখা রয়েছে, যাতে সবাই সহজেই পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে। আরও একটি বিষয় উল্লেখ করার মতো, এখানকার হাউসকিপিং পরিষেবা বেশ ভালো। প্রতিদিন নিয়মিতভাবে রুম পরিষ্কার করা হয়
এবং বিছানার চাদরও পরিবর্তন করা হয়। মায়াপুরে গীতা ভবন বা অন্যান্য ভবনের রুম বুকিং করবেন কিভাবে? সবার প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার খুলে www.visitmayapur.com ওয়েবসাইটে চলে যান। এরপর একটু নিচে স্ক্রল করলে সিলেক্ট ভবন নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে 3টি ভবনের নাম দেখাবে, যেমন কোচ ভবন, ঈশধান ভবন, গদা ভবন। আপনার পছন্দের ভবনটি নির্বাচন করুন। এরপর চেকিং ডেট এবং চেক আউট ডেট নির্বাচন করে সার্চ বাটনে ক্লিক করুন। যদি সেই তারিখে রুম খালি থাকে তাহলে উপলব্ধ রুমের ধরন, ভাড়া এবং অন্যান্য তথ্য এখানেই দেখতে পারবেন। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একটি বিষয় শেয়ার করি, অনেক সময় এই ওয়েবসাইটে রুম আনঅ্যাভেলেবেল দেখায়, যদিও বাস্তবে ফোন করলে রুম পাওয়া যেতে পারে। তাই আমি বলবো ফোনে যোগাযোগ করাটাই অনেক সময় সবচেয়ে ভালো এবং সহজ উপায়। আমিও ঠিক এই পদ্ধতিতেই আমার রুম বুক করেছিলাম। আপনি ফোন করে শুধু জানিয়ে দিন কোন তারিখ চেক ইন করবেন এবং কোন তারিখে চেক আউট করবেন। যদি রুম খালি থাকে তাহলে তারা আপনাকে হোয়াটসঅ্যাপে পেমেন্টের লিঙ্ক বা পেমেন্টের নির্দেশনা পাঠিয়ে দেবে। নির্ধারিত অর্থ পেমেন্ট করার পর আপনার বুকিং নিশ্চিন্ত হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য গীতা ভবনের বুকিংয়ের যোগাযোগ নম্বর আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনাদের নিয়ে ঘুরবো মায়াপুরের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা, দেখাবো ইসকন মন্দিরের দর্শন, কোথায় কোথায় ঘুরলাম, কি কি প্রসাদ ও খাবার খেলাম, দর্শনীয় স্থান, আমাদের বাস্তব ভ্রমণের অভিজ্ঞতা এবং আরও অনেক অজানা তথ্য। তাই পরবর্তী পর্বটি একদমই মিস করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ট্রাভেল উইথ স্বপ্নিল অ্যান্ড মোর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আগামী পর্বের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।